এসব রং তামাশা আমি একদম পছন্দ করি না। এত খুশ গল্প কিসের তোর? ওই মেয়েটা কি তোর দিওয়ানি নাকি? কাঁঠালের আঠার মতো চিপকে লেগে আছে কেন? শান্ত ভ্রু নাচিয়ে বলল। আর ইউ জেলাস মিস তুলি ম্যাডাম? তুলির উত্তর দেওয়ার আগে সেখানে ছোটখাটো একটা জটলা দেখে আহিবা চলে এলো। আহিবা ওদেরকে দেখে ধমক দিয়ে বলল, অনুষ্ঠান ওখানে হচ্ছে, তোরা এইখানে কি করিস সবাই? নাদিয়া মেকি হেসে বলল। যাচ্ছি। আহিবা ওকে থামিয়ে বলল, তুলি আর শান্ত, তোরা দুজনকেই ঝগড়া করছিস? আমি তো কিছু শুনলাম না মনে হয়। তুলি হাত ঝাড়া দিয়ে বলল, না আপু, কিছু না। ও আচ্ছা, শোন, তোদের দুজনকে কিছু উপদেশ দেই। তোরা দুজনই যেহেতু এখন ছোট, তাই প্রেম করার পরামর্শ দিচ্ছি না। তবে হ্যাঁ, মানুষ একবার হারিয়ে গেলে তাকে দ্বিতীয়বার ফিরে পাওয়া কিন্তু খুব মুশকিল। আর মুশকিল বলছি কেন, প্রায় অসম্ভব। আমরা অনেক ধরনের মোহের কারণে প্রেমে পড়ি। দুদিন পর ব্রেকআপ হলে সে সম্পর্কে ভুলে গেলেও মানুষটাকে ভোলা যায় না কখনো। দীর্ঘশ্বাসের সাথে সাথে সেই মানুষটার নামে বারবার মনে পড়ে যায়। যাকে ভালোবাসবে তাকে ধরে রাখতে জানতে হয়। এইটুকু বলেই আহিবা চলে গেল। নাদিয়া আর আরুষিও অডিটোরিয়ামে চলে এলো। তুলির মধ্যে বেশ ভাবান্তর পরিলক্ষিত হলো। সে বেশ কিছুক্ষণ রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। ভাবনা চিন্তাটা কেমন যেন অগোছালো হয়ে আসছে বারংবার। অনুষ্ঠান শেষে সবাই মাঠে একত্রিত হয়েছে। অনেক শিক্ষার্থী বাড়ি ফিরে গেছে, আবার অনেকে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে, অনেকে মাঠে শহীদ মিনার চত্বরে বসে আছে। নাদিয়া, আরুষি, আহব, শান্ত গোল হয়ে মাঠের মধ্যখানে বসে রয়েছে। সবাই নির্বিকার, কারো মুখে কোনো কথা নেই। আরুষি পাশে বসে বসে নাদিয়া চুল টানছে, এক সাইডে চুল দিয়ে বিরনি করে দিচ্ছে। নাদিয়া বিরক্ত হয়ে চুল সামনে এনে বলল, কি হচ্ছে কি? সরকারি জিনিস পাইছিস নাকি মেজাজ গরম করায়? আরুষি 32টা দাঁত বের করে হেসে বলল, তোকে না জ্বালাতে পারলে আমার একদম ভালো লাগে না। এই যে তোকে রাগিয়ে দিলাম, একদম বেশ শান্তি শান্তি লাগছে। নাদিয়া চোখ পাকিয়ে তাকালো। এমন সময় সাইড থেকে কারো কণ্ঠে ভেসে এলো, এই তো মিস ছুটকি, অর্থাৎ আমাদের আটা ময়দা সুন্দরী। আরুষি পাশে তাকিয়ে দেখলো স্বচ্ছ। নাদিয়ার দিকে তাকিয়ে বলল, দেখলি কি বললো আমাকে? চল তো ব্যাটাকে একটু টাইট দিয়ে আসি। সব সময় আমাকে সব কিছুর মধ্যে টানিস কেন? একাই যা। আরুষি মনক্ষুণ্ণ হলো, তবে সে একাই যাওয়ার সিদ্ধান্ত নিল। উঠে স্বচ্ছ পেছনে ধাওয়া করতেই সামনে কাদার মধ্যে স্বচ্ছ উল্টে পড়ল। স্বচ্ছের পড়ে যাওয়া দেখে আরুষি প্রথমে মুখ চেপে হাসলেও এখন হাসতে হাসতে ওখানেই বসে পড়েছে। কাদায় মাখামাখি অবস্থা স্বচ্ছ। স্বচ্ছ ওখানে চিত হয়ে আরুষির দিকে তাকিয়ে আছে। আরুষি হাসছে। স্বচ্ছ মুগ্ধ হয়ে মেয়েটার হাসি দেখছে। এই হাসির কারণে তার চোখের সামনে ভেসে উঠল হুমায়ুন আহমেদের বিখ্যাত একটা উক্তি। সেই হাসি দেখতে দেখতেই কেমন শরীরে জিম ধরে গেছে। স্বচ্ছ মনে হয় নিজের চোখের সামনে নিজের বহু প্রতীক্ষিত সর্বনাশ দেখতে পেল। সেও পরিষ্কার বুঝতে পারল এই মেয়েটিকে ছাড়া জীবনে দ্বিতীয় কাউকে ভাবা তার পক্ষে অসম্ভব। স্বচ্ছ বুকে হাত দিয়ে বলল, ও হয়ে এমন করে হেসো না রমণী, বুকে লাগে তো। এক মুহূর্তেই আরুষির হাসি থেমে গেল। চোখ বড় বড় করে বলল, কি বলেন? বললাম যে এমন কটকটির মতো হেসো না, ভয় লাগে তো। ততক্ষণে তাসিনরাও চলে এসেছে। তাসিন এসে বলল, এভাবে কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছিস কোন শোকে? আরে ভাই, এক শাকচুন্নি তাড়া করছিল আমায়। শাকচুন্নির সাথে কি আর আমি সাধারণ মানুষ পারি বল? উল্টো দৌড়াতে গিয়ে দপাস। আচ্ছা ওঠ এখন। রাস্তা দিয়ে এমন রূপে বাড়ি গেলে মানুষ তোকে আজব দৃষ্টিতে গিলে খাবে, দেখিস। স্বচ্ছ উঠতে গিয়ে আরেক দফা আছাড় খেল। এবার শুধু আরুষি নয়, ওইখানে থাকা সকলেই মুখে হাত চেপে হেসে দিল। তাসির নিষ্পলক চেয়ে রয়েছে ওই প্রাণখোলা হাসি মুখের দিকে। সাধারণ নয়, সাধারণের মধ্যে অসাধারণ দৃষ্টি নিক্ষেপ করেছে তার প্রেমময়ীর দিকে। এই প্রেমময়ী রমণী মনে হয় রূপকথার গল্প থেকে উঠে আসা কোনো এক চরিত্র। তার হাসি সোজা বক্ষপিঞ্জরে এসে আঘাত হানে। তার কাজল কালো চোখের চাহনি সহস্র বছর বেঁচে থাকার তাগিদ দেয়। চল এখন। এভাবে ঝগড়ুটে নারীদের হাসির পাত্র হয়ে লাভ নেই। স্বচ্ছের কথায় ধ্যান ভাঙল তাসিনের। পুনরায় তাকালো নাদিয়ার দিকে। ইস, মনের অনুভূতিগুলো আরেকবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। হাজারখানিক রং বেরঙের প্রজাপতি ডানা ঝাপটানি শুরু হয়ে গেল।
আজ এখানে সকালে কবিতা রচনা করতে ইচ্ছে হচ্ছে। মানুষ তাহলে ঠিকই বলে, প্রেমে পড়লে মানুষ কবি হয়ে যায়। কিন্তু এখন সে সামনে এগোবে কেমনে? থেকে থেকে তো পা ভারী হয়ে আসছে। মেয়েটার অদ্ভুত সুন্দর চাহনিও তো হৃদস্পন্দনের গতিবেগ মাত্রাতিরিক্তভাবে বাড়িয়ে দিচ্ছে। তাসের মুহূর্তেই ওখানে দাঁড়িয়ে একটা জিনিস পরিষ্কার করে ফেলল, এই মেয়েটাকে যে কোনো কিছুর বিনিময়ে পেতেই হবে। সারা জীবনের জন্য নিজের নামে লিখতে হবে, দলিল করে নিতে হবে, ভালোবাসতে হবে, একটু বেশি ভালোবাসতে হবে। নাদিয়া বাড়ি ফিরল বৃষ্টি মাথায় নিয়ে। আসার পথে হঠাৎ আকাশ ভেঙে গিরি বৃষ্টি। বাড়ি এসে কাপড় পাল্টে এক কাপ কফি নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এখনও বৃষ্টি পড়ছে, তবে ঝিরঝির করে। বৃষ্টির ছিটে ফোঁটা চোখে মুখে এসে পড়ছে। নাদিয়া চোখ বন্ধ করে মুহূর্তটা উপভোগ করছে। কি মারাত্মক এক সন্ধ্যা আজকে। তাসলিনের মনের ভেতর থাকা সুপ্ত অনুভূতিগুলো বারংবার ঘুরপাক খাচ্ছে। অবাধ্য মন মানছে না কোনো বারণ, মানছে না কোনো শাসন। কিভাবে আটকে গেলাম আজ তোমার মায়ায়? গোধূলি আলোয় তোমাকে কতটা মায়াবী লাগছে সেটা কি করে বোঝাই? তোমার সেই চশমিশময় চাহনি দিয়ে এমনই করে আটকে দিলে তো আমায়। কোনো দ্বিধা ছাড়া তুমি তো হতেই পারো আমার হাসি মুখের কারণ। পরক্ষণে তাসির নিজের মাথায় বাড়ি দিয়ে বলল, কি আকাশ কুসুম কল্পনা করছি আমি। একে তো সে আমার স্যারের মেয়ে, তার উপর ওর বয়ফ্রেন্ড আছে কিনা কে জানে। কিন্তু আমি যে আটকে গেছি, বের হওয়ার উপায় কি? শেষ পর্যন্ত কি সেই প্রেমময় রমণী আমার বুক চিরা চাপা আর্তনাদের কারণ হবে? বিছানায় উপর হয়ে শুয়ে তাসিন এসব ভাবছিল। এমন সময় পিঠে কালো হাতের স্পর্শে সামনে ঘুরল। ইয়াসকে দেখতে পেল। বিষণ্ণ মুখে মেকি হাসি ফুটিয়ে বলল, ভাইয়া তুমি? বসবো। এটা আবার জিজ্ঞেস করার কি আছে, বসে পড়ো। সারাদিন তো তোর কোনো খবরই পাওয়া যায় না। কোথায় থাকিস, কি করিস কে জানে। তাসিন হেসে বলল, আমার খবর রাখো। তুমি নিজে ঘরে থাকো কতক্ষণ? হঠাৎ করেই ইয়াসের চোখ আটকে গেল তাসিনের পাশে পড়ে থাকা একটা কাগজের টুকরোই। ইয়াস একটু এগিয়ে গিয়ে কাগজের টুকরোটা হাতে তুলে নিল। নাদিয়ার নামটা বেশ লেখা হয়েছে। ইয়াস চোখ তুলে ছোট ভাইয়ের দিকে তাকালো। কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না তার মধ্যে। এটা কি তাসিন? তাসিন নিজেও এর সম্পর্কে অবগত ছিল না। নিজের অজান্তেই কখন নাদিয়ার কথা চিন্তা করতে করতে ওর নাম লিখে ফেলেছে নিজেও জানত না। তাই ইয়াসের হাত থেকে কাগজটা নিয়ে বলল, কই কি লেখা আছে দেখি তো। লেখাটা দেখতেই তার চক্ষুজোড়া কপালে উঠল। বেশ কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। কোনো মতে থতমত খেয়ে বলল, ওই আর কি, এমনিতেই। সত্যি করে বলতো নাদিয়াকে ভালোবাসিস নাকি? তাসিন কি বলবে বুঝতে পারছে না। নাদিয়ার প্রতি তার অনুভূতি ভালোবাসার নাকি ভালো লাগার, সেটা সে এখনো পর্যন্ত বুঝতে পারেনি। তাই প্রথমত নির্বিকার রইল। বেশ কিছুক্ষণ পর উত্তর দিল, না এমনি, তেমন কোনো ব্যাপার না। ইয়াস হেসে বলল, বুঝতে পেরেছি আমি। এখন দেখ, তোর মনের মতো মানুষ থাকা সত্ত্বেও তোকে কখনো শুনতে হয় না যে তুই প্রেম করিস। অথচ আমার কানের কাছে মা আর জেরিন সারাদিন একটা কথা বলতে থাকে যে আমি নাকি প্রেম করি। তাসির মৃদু হাসল। জানলা দিয়ে খোলা বাতাস আসছে। গায়ের মধ্যে কেমন শিরশির অনুভূতি হচ্ছে। তাসির নীরবতা ভেঙে হঠাৎ করে বলে উঠল, আমার মন কেমনের অসুখ হয়েছে বোধহয় ভাইয়া। ইয়াস হাতের কাগজের টুকরোই আরেকবার চোখ বুলিয়ে নিয়ে সেটা বালিশের নিচে চাপা দিয়ে বলল, এ অসুখের কোনো চিকিৎসা হয় না। চিকিৎসা শুধু একটাই, যার প্রতি মন দুর্বল হয়েছে তার হাতেই। আচ্ছা, তুমি কখনো কারো প্রেমে পড়েছিলে? ইয়াস হো হো করে হেসে দিল। ইয়াসকে হাসতে দেখে তাসিন ফের জিজ্ঞেস করলো, কি ব্যাপার, সামান্য কথায় পাগলের মতো হাসছো কেন ভাইয়া? হ্যাঁ, ভালোবেসেছিলাম এক সময় একজনকে। সে অনেক বড় কাহিনী, অল্প কথায় বলি, শুনবি? তাসিন নড়ে চড়ে বসে বলল, হ্যাঁ অবশ্যই, বলো তুমি। ইয়াস আড়ষ্ট কণ্ঠে বলতে শুরু করলো, অষ্টাদশীতে আড়ষ্ট হওয়া কিশোরী মেয়েটাকে প্রথম দেখা মাত্রই মনের ভিতর হাজারখানেক রং বেরঙের প্রজাপতির ডানা ঝাপটানো শুরু হয়েছিল। সেদিন থেকেই কিন্তু দুজনের প্রেম শুরু। কিন্তু তার বহিঃপ্রকাশ আরও কিছুটা দেরিতে হয়েছিল। প্রেম হলো, ভালোবাসা হলো, তারপর আবার হঠাৎ করে কি যে হলো। সে আমায় বলল, তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে আর সম্ভব নয়। সেদিনের পর থেকেই দুজনের পথ আলাদা।
5 বছর মাঝখানে চলে গেছে, একবারের জন্য কারোর সাথে কারো দেখা হয় নাই। পরন্ত বিকেলের ধোয়া ওঠা 2 কাপ চা খেতে চোখে চোখে কখন কথোপকথন, বৃষ্টি ভেজা সেই প্রথম আলিঙ্গন, সবটাই এখন স্মৃতি। আমি রবীন্দ্রনাথের অনুপমে রয়ে গেলাম, আর সে আমার অপরিচিতায় থেকে গেল। তবে আমি চাই আর একটাবার অন্তত কোনো গোলের বাঁকে আমাদের দেখা হোক। ইয়াসের কথা শুনে কিছুক্ষণ নির্বিকার রইল তাসিন, তারপর বলল, ভালোবাসা প্রকাশ করলে কি সবার ক্ষেত্রে এরকম বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে হয় ভাইয়া? না, কখনোই না। সঠিক মানুষের ক্ষেত্রে ভালোবাসা প্রকাশ করলে কখনো ভালোবাসা কমে যায় না, অথবা বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে হয় না, বরং ভালোবাসাটা আরো দ্বিগুণ বেড়ে যায়। নাদিয়া একা একা বসে বোর হচ্ছিল। আহিবা কড়া শাসনে তাকে পড়তে বসতে বলে গেছে, কিন্তু এখন পড়ার ইচ্ছে হচ্ছে না, অর্থাৎ কোনো কিছুতেই তার মন বসাতে পারছে না। পরক্ষণই হঠাৎ মনে পড়ে গেল আহিবা সেই ফটো ফ্রেমের কথা। তড়িৎ বেগে উঠে দাঁড়ালো সে। মাঝারি আকৃতির চারকোনা রুমে নিজেকে আবদ্ধ করে নিল। লুকিয়ে রাখা ফ্রেমটা বের করলো, লক করা, কিন্তু এটা এতটাও জোরালো নয় যে ভাঙা যাবে না। ভাঙা যাবে, কিন্তু এই জিনিসটা ছিঁড়ে যাবে। নাদিয়া খুব সাবধানে লকটা খুলতে চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। কিন্তু কৌতূহল দমাতে পারছিল না সে, তাই জোরাজুরি করেই খুলে ফেলল। ফ্রেমে পুরাতন কিছু ছবি আছে আর বেশি কিছু চিরকুট। নাদিয়া চিরকুটগুলো একপাশে সরিয়ে রাখলো। ছবিগুলো দেখলো বেশ পুরাতন, দীর্ঘদিন এখানে আটকে থাকার ফলে রং চটা হয়ে গেছে। রঙিন ছবিগুলো সাদা কালো দেখাচ্ছে। বেশিরভাগ ছবি তার কলেজ লাইফের, স্কুল লাইফের বন্ধু বান্ধবের সাথে। তা প্রায় আরও 8-9 বছর আগের হতে হবে। সব ছবি ছাপিয়ে আরও কয়েকটা ছবিতে দৃষ্টি নিবদ্ধ হয়ে গেল নাদিয়ার। ছেলেটা বসে আছে, আহিবা পেছন থেকে গলা জড়িয়ে ধরে আছে। দুজনের মুখে হাসি হাসি। সেই ছেলেটার সাথে আহিবার আরও বেশ কিছু ছবি পাওয়া গেল। নাদিয়ার মনে সামান্য সন্দেহের দানা বিঁধল, এটা কি তাহলে বিশেষ কেউ? পাশে রাখা চিরকুটগুলো নিল, বালিশে হেলান দিয়ে চিরকুটগুলো পড়তে শুরু করবে। 2-1 লাইনের কিছু কথা লেখা। আমার মনের ভেতরকার তীক্ষ্ণ নদ একলাই শুকায়। তারপর পরের আরেকটা কাগজের লাইনে গানের লাইন, আমার একলা আকাশ থমকে গেছে তোমায় ভালোবেসে, আমার দিনগুলো সব রং চিনেছে তোমায় ভালোবেসে। নাদিয়া বিড়বিড় করে বলল, যার সাথে ব্রেকআপ তাকে নিয়ে এত কাহিনী লেখার কি আছে? গেছে তো গেছি, তাকে নিয়ে এত কিছু লিখে কষ্ট বাড়ানোর কোনো দরকার আছে কি অযথাই? পরের আরেকটি চিরকুটে লেখা, পোড়া মনে কি আর কখনো ভালোবাসা বাসা বাঁধে? পোড়া মনে তো ভালোবাসা পুড়েই যায়, স্থায়ী হয় কই? তুমি আমার 2.5 পৃষ্ঠা অঙ্কের খাতায় শেষ লাইনের গড়মিলি থেকে গেলে। তোমাকে কখনোই শুদ্ধ করে পাওয়া হলো না, হবেও না বোধহয়। কেন যে তোমায় ভালোবাসতে গেলাম? উপহারস্বরূপ এক বুক কষ্ট ছাড়া কিছুই পাইনি। ডিসেম্বরের শহরে তো মাঝে মাঝে বৃষ্টি হয়ে ঝরে হামায় ছুঁয়েও দিতে পারো। এমন সময় দরজায় ঠকঠকের আওয়াজে নাদিয়া লাফ দিয়ে উঠল। তাড়াতাড়ি করে চিরকুট আর ফ্রেমটা ডয়ারে রেখে লক করে দিল। দরজা খুলে দেখলো আহিবা। আহিবা ওকে জিজ্ঞেস করলো, দরজা বন্ধ করে তুই কি করছিস? পড়াশোনা হচ্ছে না তাই না? ভেতরে আসো, আমার ঘুম পাইছে। সারাদিন শুধু ঘুম আর ঘুম। ছোট্ট থাকতে তো এক ফোঁটাও ঘুম আস নাই তুই। সারাদিন শুধু কান্না করতি আর মাকে জ্বালাতন করতি। নাদিয়া প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা আপু, ভালোবাসা সম্পর্কে তোমার মতবাদ কি হতে পারে? আমাকে কি তোর ভালোবাসাবিদ মনে হয়? আমার আবার ভালোবাসা সম্পর্কে কি মতবাদ থাকবে? না মানে অনেকে বলে না ভালোবাসা এই সেই কত কিছু। মনের রং লাগছে নাকি তোর? যদি লেগেই থাকে তাহলে সব বাদ। এইসব বাদ দিয়ে নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগী হও। ভালোবাসায় দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিচ্ছু নেই। একটা ছোট্ট বাবুই পাখি খুব ওড়াউড়ি করছে। একবার এসে ইয়াসের বারান্দায় বসছে, আরেকবার ছাদে উঠছে। ইয়াস অনেকক্ষণ পর্যন্ত ব্যাপারটা লক্ষ্য করে উঠে গেল বারান্দায়। পাখি একটা নয়, দুটো, মুখে করে খড়কুটো এনে এক সাইডে ঘর বানাচ্ছে। ইয়াস বেশ মনোযোগ দিয়ে তাদের ঘর বানানো দেখছে। হয়তোবা দুটো পাখি নতুন সংসার বাঁধবে। একসময় আহিরেরও বেশ প্রিয় ছিল বাবুই পাখি। এই পাখি দেখলে রীতিমতো পাগল হয়ে যেত। আহির কথা মনে পড়তেই ঠোঁটের কোণে এক চিলটে হাসি ফুটে উঠল ইয়াসের। ইয়াস মনে মনে ভাবল, দুটো পাখিও কি সুন্দর নিজেদের সংসার সাজাচ্ছে, অথচ তুমি পারলে নাহি।
বাবুই পাখিদের বাসা বানানো শেষ হতেই ইয়াশ নিজের রুমে এলো। টেবিলের ওপর থেকে ডায়েরিটা নিয়ে লিখতে বসলো। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা গান আছে না, ওহে কি করিলে বলো, পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। এতদিন বোধহয় গানটা মর্ম আমি বুঝতে পেরেছি। এখন সত্যি আমি নিজের কাছে প্রশ্ন করি, কি করিলে আমি তোমায় পাবো? তোমাকে দেখি না কতদিন, কথা হয় না কতদিন, তবুও একটা আলাদা অনুভূতি, আবেগ, ভালোবাসা এখনো কাজ করে। হয়তো আমার এই ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে না, না পাক, সব কিছুই যে পূর্ণতা পেতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু কিছু জিনিস বোধহয় পূর্ণতা না পেলেও কোনো আফসোস থাকে না। যেমন তুমি, তুমি মানে সব কিছুতেই পেলবো, সব কিছুতেই অলস এক সৌন্দর্য। লাবণ্য শব্দটা দিয়ে যা বোধহয় সবচেয়ে ভালো বর্ণনা করা যায়। চোখের মায়াজল বুঝিয়ে দেওয়া তোমার সেই সৌন্দর্য। ভালো হয়েছে, তুমি অপূর্ণতা হয়েছ, তাই আর কোনো অপূর্ণতাই আমাকে গ্রাস করতে পারে না। যেখান থেকে শুরু হয়েছিল সেখানে সব শেষ হয়ে গেল। অপরিচিত মানুষ আবার অপরিচিতই হয়ে গেল, তাকে চেনার সুযোগটা আর পেলাম না। গ্রীষ্মের তাপদাহ খরা দিয়ে শান্তির পরশের ন্যায় প্রেমের গভীরতা দিয়ে শুরু হয়েছিল, আর বসন্তের কৃষ্ণচূড়ার রাস্তায় পিচ ঢালে সেই প্রেমের সমাপ্তি হয়েছিল। তুমি চলে যাওয়ার পর পরবর্তী বসন্তগুলো কিভাবে কেটেছে জানতে চাও? শোনো তবে। এক বসন্ত কেটেছে আজন্ম আফসোস নিয়ে, আরেক বসন্ত কেটেছে ভর দুপুরে একলা রাতে, আরেক বসন্ত কেটেছে অপেক্ষার প্রহরে, আর এক বসন্ত কেটে গেছে রবীন্দ্রনাথের গানের মর্ম বুঝতে বুঝতে, আর শেষ বসন্ত কেটে গেছে নিজের উপর তীব্র রাগে। দেহাঙ্গনে অস্পৃষ্ট থাকা মানুষ, তুমি বিহীন জীবনটা বধির। আমার হাতের পাশে থাকা তোমার হাতটা আমি কখনো ধরিনি, শুধু তোমার ধরার অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, আজ আমি সে অপেক্ষায় আছি। নিশ্চয় তুমি, কেউ এসে তোমার জীবনে তা চায় না। সে কি তোমায় খুব যত্নে রাখে? সেও কি তোমায় তুলোর মতো নরম হাতের স্পর্শে আদর মাখে? আমার মতো বাউন্ডলে স্বভাবের না, সে নিশ্চয়ই নিশ্চয়ই অনেক ভালোবাসে তোমায়। আচ্ছা, আমি তো ভালোবাসছিলাম, আমার আর তার ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য। তাই তো আমি পেয়েও তোমাকে হারালাম, আর ও না চেয়েও তোমাকে বোধহয় পেয়েছিল। বা নিয়মকানুন যদি তোমায় ভালো না বাসতাম, আজ তাহলে নিজেকে ভালোবাসা যেত খুব। কিন্তু তুমি আমার আপন হস্তে লেখা প্রথম এবং শেষ উপন্যাস। ছিঁড়ে গেছো তুমি, ছেড়ে যাচ্ছ বছর। কবে জানি আমি পৃথিবী ছেড়ে দিই। আজ থেকে বছর বিশেক পরই কি তোমার সাথে আমার দেখা হওয়ার কোনো সম্ভাবনা আছে? দেখা হলে ভালো হয়, এক মুহূর্তের জন্য তো অন্তত তোমায় মনে পড়বে। এই রাস্তা ধরে একসময় দুজনের হাতে হাত রেখে হেঁটে গিয়েছিলাম। তুমি নামক প্রাণ পাখিটা যে বুকে বাম পাশে খুব করে ডানা ঝাপটিয়েছিল। উপরওয়ালার কাছে আমার প্রার্থনা, সব সময় তোমার সাথে দেখা হওয়ার ইচ্ছেটা রয়েই যায়। হোক না আর একবার দেখা, খুব কি ক্ষতি হবে তাতে? দেখা হোক তোমার সেই প্রিয় জায়গায়, নীলক্ষেতের মোড়ে, শাহবাগের ফুলের দোকানে, অথবা টিএসসিতে। নিজের প্রতিটা সুপ্ত অনুভূতি এভাবে ডায়েরিবদ্ধ করে রাখবে ইয়াশ। আহি তাকে ঘেরা প্রতিটি অনুভূতি সে কখনোই বৃথা যেতে দেয় না। ভালোবাসার মানুষ হয়তো অন্য কারো হয়ে গেছে, কিন্তু তার ভালোবাসা তো অন্য কারো হয়নি, সেটা যে একমাত্র তার নিজের ব্যক্তিগত। কিন্তু সে তো একটা কথা জানেই না, জীবনের শেষ অধ্যায় পর্যন্ত অপর প্রান্তের মেয়েটি তার ভালোবাসা হারিয়েও আর কাউকে ভালোবাসতে পারেনি। আজকের সকালটা বেশ স্নিগ্ধ, শুভ্র সাদা তুলোর মতো পেঁজা মেঘ আকাশে উড়ে বেড়াচ্ছে। ঘড়ির কাঁটার টিং টিং আওয়াজে জানান দিচ্ছে সকাল হয়েছে। নাদিয়া আড়মোড়া ভেঙে উঠে বসল। 10টা বেজে গেছে ইতিমধ্যেই। উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দৌড়ের ওপর খেয়ে নিল। কলেজে যেতে হবে। কাল রাতে আহিবার কাছ থেকে শুনেছে কলেজে নাকি
কোনো ছবির শুটিং হবে। কলেজে গিয়ে আরশির সাথে দেখা হলো। নাদিয়াকে দেখা মাত্রই আরশি ছুটে এসে বলল, তোর সাথে আমার কথা আছে দোস্ত। আমি তোর কোনো কথা শুনতে চাচ্ছি না, অর্থাৎ তোর ভাঙা রেডিও শুনতে চাচ্ছি না। চল শুটিং দেখতে যাই। আরশি মিয়ে গেল, বিড়বিড় করে বলল, আমার কথার থেকে তোর কাছে ওই শুটিং বেশি গুরুত্বপূর্ণ? নাদিয়া কথা শুনতে পেল না, বিদায় উত্তর দিল না। আরশি হাত ধরে টেনে ক্যাম্পাসের সাইডে নিয়ে এলো। আরশি মুখ কালো করেছিল বিধায় সে বলল, আচ্ছা বল, তোর কি এমন কথা? আরশি অভিমানী কণ্ঠে বলল, ভাঙা রেডিও আমি চালু করতে চাচ্ছি না। যা, তুই তোর নিজের কাজে যা। নাদিয়া আরশির গাল টিপে দিয়ে বলল, ওলে ওলে আমার সোনা পাখিটা, রাগ করেছ আমার উপর? আরশি ওর হাত এক ঝটকায় ছেড়ে দিয়ে বলল, আমার সাথে একদম ন্যাকামি করবি না বলে দিলাম। আহারে, তোমার সাথে ন্যাকামি করব না তো কার সাথে ন্যাকামি করব? বল সোনা পাখি আমার, আমার কি অন্য জায়গায় ন্যাকামি করার মানুষ আছে নাকি? হুম হুম। ঢং রেখে এখন বল কি বলতে চাইছিলি? কয়েকদিন আগে অব্রের সাথে ব্রেকআপ করলাম না, সে এখন ব্যাক করতে চাচ্ছে। কাল থেকে আমায় খুব জ্বালাচ্ছে। কি করি বলতো? তুই আমায় এই কথা আগে কেন বলিসনি? আমি তো ভাঙা রেডিও। আরে ধুর, সে ব্যাক করতে চাইছে, তুই কি বলছিস? তুই আবার আবেগের খেলায় বলে দিসনি তো আমিও তোমায় আগের মতোই ভালোবাসি? আমি তোকে ভালোবাসি না, ওটা তো ওভার টাইম করছিলাম। আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় মিমির সাথে রিলেশনে ছিল, বেইমান একটা। একদম ওর কোনো কথায় পাত্তা দিবি না। যদি তোকে নেক্সট টাইম কিছু বলে আমাকে এসে বলবি, শালারে এমন টাইট দিব বাপের জন্মেও ভুলবে না। ও ভাবছে কি জানিস, ও ছাড়া আমার জীবনে আর কেউ কোনো দিন আসবে না। আসলে 10-15টা প্রেম করে ওকে দেখিয়ে দেওয়া দরকার। বেইমান একটা, যেহেতু সরাইতেই পারছি 10টারও আনতে পারবো। আল্লাহ কি আমাকে দেখতে শুনতে কম দিয়েছে নাকি? একদম পিছনে সিরিয়াল লাগিয়ে দেব। আরশের কথা শুনে নাদিয়া হাসতে হাসতে মাঠে বসে পড়ল। কিছুক্ষণ পর নাদিয়া বলল, শুটিং স্পটে যাই চল। আচ্ছা যাচ্ছি একটু পর। আচ্ছা, আমার ওই স্বচ্ছকে দরকার, ওর সাথে কথা ছিল। ওর সাথে আবার তোর কি কথা? ও কাল আমার ইনস্টাগ্রাম আইডিতে ঢুকে সব ছবিতে লাভ রিয়াক্ট দিয়ে এসেছে। ওইটা নিয়ে ওর সাথে অনেকক্ষণ কথা হইল। তেরা তেরা কথা বলে আর ঝগড়াও লাগায়। ওরা দুই বন্ধু বোধহয় ঝগড়া লাগানোর ছাড়া আর কিছুই জানে না। পারে তো একটু ভালোভাবে কথা বলতে। আরশি আর নাদিয়া শুটিং দেখা শেষে ছাউনির নিচে এসে বসলো। ওই সময় স্বচ্ছ আর তাসিনকে এই দিকে আসতে দেখা গেল। স্বচ্ছের দেখা মাত্রই আরশি ঠেস দিয়ে কথাটা বলল, কিছু ছেলে আছে যারা মহিলা মানুষদের থেকেও বেশি ঝগড়া করে, পাক্কা ঝগড়ুটে। স্বচ্ছ এগিয়ে এসে বলল, কথাটা কি আমাকে বলা হলো নাকি? জি আজ্ঞে মশাই। আমি না হয় ঝগড়াতে ঠিক আছি, কিন্তু তুমি যে সুন্দরী, মানুষের রাতের ঘুম হারাম করে দাও, তার কি হবে? কার আবার ঘুম হারাম হলো? নাদিয়া সাইড কেটে বলল, ভাইয়া ওরে সুন্দরী বললেন না, নাওয়া খাওয়া সব হারাম করে সারাদিন আয়নার সামনে বসে থাকবে। স্বচ্ছ চোখ পাকিয়ে বলল, ও মা, তাই নাকি? তাহলে তো তুমি বেশ ডঙ্গি। আরশি পুনরায় স্বচ্ছর পেছনে তাড়া করলো। স্বচ্ছ দৌড়াতে দৌড়াতে চেঁচিয়ে বলল, এবার যদি আমি কাদার মধ্যে পড়ে যাই তাহলে তোমাকে তুলে নিয়ে সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে করব, তারপর তোমাকে দিয়ে আমার কাপড় চোপড় ধুয়ে নেব। নাদিয়া আর তাসিন পাশাপাশি দাঁড়িয়েছিল। নাদিয়া এক পলক তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার বউ ভালো আছে? শরীর ঠিক আছে তো? তাসিন কিছু বুঝতে পারল না, বলল, মানে? আমি তো বাংলা ভাষায় কথাটা বললাম, চায়না ভাষায় নিশ্চয়ই বলি নাই। তা তো বুঝতেই পারছি, কিন্তু তোমার কথার মানেটা বুঝিনি। আমার বউ মানে? আরে আপনার বিয়ে করা বউয়ের কথা বলছি। সে কেমন আছে? নতুন করে বাবা হওয়ার আনন্দে বোধহয় সব ভুলে গেলেন, তাই না? তাসিন এবার অবাক হতেও ভুলে গেল, বলল, আমি বিয়ে করলাম কবে যে বাবা হওয়ার আনন্দে সব ভুলে যাব? কেন আপনি জানেন না? আপনার বোন জেরিনেই তো বললো আপনি বিবাহিত। আপনার বউ নাকি 7 মাসের প্রেগনেন্ট। জেরিনেই কথা বলছে? এ তো দেখি ঘরের শত্রু বিভীষণ। আমার নামে এসব রটিয়ে বেড়াচ্ছে নাকি কলেজে? সব মিথ্যা কথা। তাসিনের কথা শুনে নাদিয়া হেসে ফেলল। সেই হাসিটা সোজা গিয়ে তাসিনের বুকে বিঁধল। নাদিয়া হাসতে হাসতে ফের বলল, তার মানে আপনি বলতে চাইছেন আপনার বউ নেই? বউ নেই, কিন্তু একজন নীলাঞ্জনা আছে আমার। নীলাঞ্জনা? হ্যাঁ, নীলাঞ্জনা, যার শ্যামলা বর্ণের মুখখানা আমার হৃদয় হরণ করে বারবার।
তাই তো তাকে আমি নীলাঞ্জনা বলেই ডাকি। আমার বুক পকেটে দুটো কাঠগোলাপ তার নামে রেখে দিয়েছি তাকে প্রেম নিবেদন করব বলে, কিন্তু কখনো তাকে দিতে পারি নাই। আমি তার নামে দুটো চিরকুট লিখে রেখে দিয়েছি, কিন্তু সাহসী প্রেমিক নেই বলে তাকে সে চিরকুট দুটো দিতে পারিনি। অপ্রকাশিত সুপ্ত অনুভূতির কথা তাকে জানাতে পারিনি। শেষবার তার ওই কাজল কালো একজোড়া চোখের প্রেমে পড়েছিলাম। তারপর থেকে আর কোনো কিছুতেই মন বসাতে পারিনি। তাসিনের বলা কথাগুলো নাদিয়া বেশ তন্ময় হয়ে শুনল। তাসিনের বলা শেষে নাদিয়া বলল, খুব বেশি ভালোবাসেন বোধহয় তাকে। তাসিন ওষ্ঠকোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, তার সাথে আমার পরিচয় মাত্র কয়েকদিনের। ভালোবাসি কি না সঠিক বলতে পারি না। আমার ফিলিংসটা ভালোবাসা কি না সেটাও আমি জানি না। তবে ওই যে মানসিক শান্তি বলে একটা কথা আছে না, সেইটা। তাকে এক পলক দেখলে শান্তিটা পাই। সে নিশ্চয়ই কোনো ভাগ্যবতী। নাম বলা যাবে? আলাদা নাম আছে ঠিকই, তবে আমার কাছে যেহেতু জিজ্ঞাসা করছো তাই আমি বলবো সে আমার নীলাঞ্জনা। নাদিয়া ঠোঁট নাচিয়ে বলল, বাহ, বেশ ভালো। কিন্তু সমস্যা হলো তাকে আমার অনুভূতিগুলো জানাতে পারছি না, আবার না জানিয়ে শান্তিও পাচ্ছি না। তাকে জানানোর কিছু আইডিয়া দাও। তুমি তো মেয়ে মানুষ, তুমি ভালো বুঝবে। আমার তো এ সম্পর্কে কোনো আইডিয়া নেই, তবে যাকে পছন্দ করেন তাকে জানিয়ে দেয়াই উচিত আমার মতে, কারণ কোনো কিছুতে আফসোস রাখাটা ঠিক না। বেশ বলেছ, আমারও মনে হয় বলে দেওয়া উচিত, তবে কিছুদিন পর বলবো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি তবে এখন। শুটকি যে কই গেল, ওকে খুঁজতে যেতে হবে, যাই। তাসিন ওকে থামিয়ে দিয়ে বলল, যাই বলতে নেই, বলো আসি। নাদিয়া মুচকে এসে বলল, আচ্ছা আসি। নাদিয়া চলে যাচ্ছিল। তাসিন ফের আবার পিছু ডাকলো। নাদিয়া ওর দিকে ঘুরে তাকিয়ে বলল, হ্যাঁ বলেন। তোমার সাথে দেখা হওয়ার পরেই প্রথম ঝগড়াবিহীন কথা হলো। নাদিয়া হেসে বলল, আরে তাই তো, আপনার সাথে তো ঝগড়া ছাড়া কোনোদিন কথাই হয় নাই। আপনার নীলাঞ্জনার জন্য আজ আপনার সাথে ভদ্রভাবে কথা হলো। তাসিন উত্তরে মুচকি হাসলো। নাদিয়া ফের বলল, আপনার নীলাঞ্জনার প্রতি আপনার অনুভূতিগুলো কিন্তু মন কাড়া ছিল, বেশ ভালো লাগলো। নাদিয়ার কথা শুনিয়ে তাসিন বিস্ময় নিয়ে হাসলো। কলিং বেল বেজে চলছে বেশ অনেকক্ষণ যাবৎ। জেরিন সোফায় পা ঝুলিয়ে বসে আছে। উঠে গিয়ে দরজা খুলতেই আলসেমি লাগছে। আশপাশ তাকিয়ে কাউকে খুঁজছে, কিন্তু কেউ নেই। পাশের রুম থেকে মা মুনতাহা চেঁচিয়ে বললেন, জেরিন, দরজা খুলে দিয়ায়, তাসিন এসেছে বোধহয়। জেরিন বিরক্তি নিয়ে দরজা খুলে দিল। তাসিন ওকে দেখে ভ্রু কুঁচকালো, বলল, তোর কপালে আজকে চরম দুঃখ আছে। আমি ফ্রেশ হয়ে আসি শুধু। এই বলে তাসিন জেরিনকে পাশ কাটিয়ে চলে গেল। জেরিন অবাক হয়ে ভাবতে লাগলো, সে কি এমন আকাম করেছে যে কপালে চরম দুঃখ আছে। ভাবতে ভাবতে তাসিন চলে এলো। ড্রয়িং রুমে এসে চেঁচিয়ে মাকে ডাকতে লাগলো। ওর চেঁচামেচিতে মুনতাহা এসে বললেন, কি হয়েছে কি? বাইরে থেকে সেভাবে গরুর মতন চেঁচামেচি করছিস কেন? তোমার আদরের কন্যা কলেজে গিয়ে আমার নামে কি কি রটাচ্ছে জানো? জেরিনের হুট করে মনে পড়ে গেল, মুখে হাত দিয়ে ওখান থেকে সরে পড়তে চাইল। তাসিনের হাত ধরে থামিয়ে বলল, পালিয়ে কই যাচ্ছিস তুই? বল, কলেজে গিয়ে কাকে কি বলেছিস আমার নামে? আমি নাকি বিয়ে করেছি, আমার নাকি বউ আছে, সে আবার 7 মাসের প্রেগনেন্ট, এইসব তাই না? জেরিন জিভ কেটে বলল, আমি তো ফাজলামি করছি ভাইয়া। ওই তো একটা মেয়ে এসে জিজ্ঞেস করছিল তোমার সম্পর্কে, একটুকু বুঝতে পেরেছিলাম যে সে তোমাকে পছন্দ করে, তাই এসব বলেছি ওকে দাঁড়ানোর জন্য। বলো তোমা, আমি ঠিক করেছি না? মুনতাহা উত্তর দিলেন, একদম ঠিক হয়েছে। তুই প্রতিদিন কলেজে যাবি ওকে পাহারা দেওয়ার জন্য। তাসিন ফোরন কেটে বলল, তোমার এই পাহারাদারকে আমায় পাহারা দেওয়ার জন্য কত টাকা দিতে হবে মাসে? জেরিন ফিরে চেঁচিয়ে বলল, ভাইয়া আমাকে একদম পাহারাদার বলবে না। বড় ভাইকে চোখে চোখে রাখা প্রতিটা ছোট বোনের দায়িত্ব এবং কর্তব্য, বুঝেছো? আমাকে তোর চোখে চোখে দেখে রাখতে হবে না, তোর আরেকটা ভাই আছে, তার কাছে যা। ওইটাই হচ্ছে আমাদের কুড়িয়ে পাওয়া ভাই। আমার আম্মু ওকে সিমেন্টের বস্তার মধ্যে কুড়িয়ে পেয়েছে। তাসিন হাসতে হাসতে বলল, সে যাই হোক না কেন, তুই তোর বদমাইশগিরি বন্ধ কর। খবরদার, এসব উল্টাপাল্টা কথা যেন আমি আমার নামে আর না শুনি। খুন করে ফেলবো তোকে একদম। জেরিন মায়ের দিকে তাকিয়ে বলল, মা, দেখলে তোমার দুই ছেলে কি রকম?
2 ছেলেকে ত্যায্য পুত্র করে 2টা ভাবি নিয়ে আসো। আমার ভাবিগুলো যেন ভালো হয়, এদের মতো অসভ্য যাতে না হয়। মুনতাহা বললেন, কাকে বিয়ে করব তুই বল? সিমেন্টের বস্তা থেকে কুড়িয়ে পাওয়াটারে তো কবে থেকে বলতাছি, সে কি রাজি হচ্ছে? আর এই জমিদার সাহেব তো এখনো পড়াশোনাই করেন, তার তো বিয়ের বয়স হয় নাই। দেখছো সবগুলোই কিরকম গন্ডগোল। অসহায় তোমার ওই সিমেন্টের বস্তায় কুড়িয়ে পাওয়া ছেলে, সে কখন আমাকে চা দিতে বলেছে আমি ভুলেই গেছি। যাই, তার জন্য চা বানিয়ে দিয়ে আসি।